বিয়ের আসরে তৃষার বিয়ে ভেঙে গেছে একটা অচেনা লোকের জন্য, যাকে কিনা তৃষা একদিন কতগুলো গুন্ডার সামনে নিজের স্বামী বলেছিল, জাস্ট নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তৃষা ভাবতে পারেনি এই একটা কথার জন্য ওর জীবনটা এভাবে তছনছ হয়ে যাবে। তৃষার পরিবারের মান সম্মান সব শেষ হয়ে গেল শুধুমাত্র এই লোকটার জন্য। তৃষা কি করবে কিছুই বুঝতে পারছে না। কি করে ও সবাইকে সবটা বুঝাবে? তৃষা আবিরের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় বলে, আপনি এসব কি বলছেন? আপনি আমার স্বামী হলেন কবে থেকে? আর আপনি এসে নিজেকে আমার স্বামী বলে পরিচয় দিবেন আর আমি সেটা বিশ্বাস করে নেব? ভাবলেন কি করে? আর যেখানে আপনার সাথে আমার বিয়েই হয়নি, সেখানে আমি আপনাকে স্বামী মানলেও বা কি, আর না মানলেও কি? ও, তার মানে তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মানছো না, তাই তো? মানছি না মানে কি? আমি তো আপনাকে চিনিও না। আর আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে? তৃষার বাবা ইকবাল আহমেদ এবার বলে ওঠেন, কি হচ্ছে এসব? আপনি কে? আর কি আজে বাজে কথা বলে যাচ্ছেন কখন থেকে? আমার মেয়ের বিয়ে আজকে, আর আজকে আপনি কোথা থেকে এসে বলছেন ও আপনার স্ত্রী? আবির ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, ও আমার স্ত্রী। কি প্রমাণ আছে যে ও আপনার স্ত্রী? আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে করে ওর বাবার সম্মান নষ্ট হয়ে যায়। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে আমাদের বিয়ের কাবিন দেখাই আপনাকে। তৃষা অবাক হয়ে বলে, বিয়ের কাবিন? হ্যাঁ, বিয়ের কাবিন। তৃষা যেন সাত আসমান থেকে পড়ল। সামনের দাঁড়িয়ে থাকা লোকটা এতটা জোর দিয়ে কথা বলছে কি করে? কিন্তু তার জানা মতে তো এমন কোনো কাজ করেনি। আবির একজনকে ইশারা করতে লোকটা পেপারগুলো এনে আবিরের হাতে দেয়। এই যে দেখেন, আমার আর তিশার বিয়ের কাবিন। ইকবাল আহমেদ পেপারগুলো চেক করে দেখে সত্যি সত্যি আবির আর তৃষার বিয়ের কাবিন। ইকবাল আহমেদ ধপ করে চেয়ারে বসে পড়ে আর পেপারগুলো হাত থেকে মাটিতে পড়ে যায়। স্বামীকে এভাবে বসে পড়তে দেখে রেহনা বেগম বলেন, কি হয়েছে? তুমি এভাবে বসে পড়লে কেন? ইকবাল ইসলাম নিচু স্বরে বলেন, আমার মান ইজ্জত সব নষ্ট করে দিল তোমার এই মেয়েটা। ও কি করে এসব করতে পারলো? একবারও কি আমাদের কথা চিন্তা করলো না? একবারও কি আমাদের চেহারাগুলো ওর চোখের সামনে ভাসলো না এই কাজটা করার সময়? তৃষা পেপারগুলো মাটি থেকে তুলে দেখে কোণের জায়গাতে সত্যি সত্যি ওর সাইন। তৃষা অস্থির গলায় বলে, এটা কি করে সম্ভব? বাবা, বিশ্বাস করো, আমি বিয়ে করিনি এই লোকটাকে। তৃষা আর কিছু বলতে পারল না। তার আগে ইকবাল আহমেদ বর্ষা থেকে উঠে বলেন, চুপ কর, তুই চুপ কর। তোর মুখে আমি একটা কথাও শুনতে চাই না। তৃষা কান্না ভেজা গলায় বলে, বাবা, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। ইকবাল আহমেদ তৃষাকে চড় মারতে যাবেন, সাথে সাথে আবির তৃষার বাবার হাতটা ধরে বলে, সরি শ্বশুরাপা, ও তো আমার স্ত্রী, তাই আমারও তো কিছু দায়িত্ব আছে ওকে রক্ষা করার। তাই আপনি ওর গায়ে হাত তুলতে পারেন না। তৃষা রেগে আবিরকে উদ্দেশ্য করে বলে, আপনার সাহস কি করে হলো আমার বাবার গায়ে হাত দেওয়ার? আর আমাকে আমার বাবা মারবে নাকি কাটবে, সেটা আপনি আটকানোর কে? আবির তৃষার দিকে তাকিয়ে বলে, আমি তোমার স্বামী, তাই আমার সব অধিকার আছে তোমাকে সব বিপদ থেকে বাঁচানোর। তৃষা এবার চিৎকার করে বলে, স্বামী? কিসের স্বামী? আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। তুমি মানো আর না মানো, কিন্তু আইনের খাতায় তুমি আমার স্ত্রী। না, আমি আপনার স্ত্রী না। বাবা, বিশ্বাস করো, আমি এই লোকটাকে। ইকবাল আহমেদ মেয়েকে হাত দিয়ে থামিয়ে বলে, বিশ্বাস করবো আমি তোকে? যে মেয়ে আমাকে না জানিয়ে সবকিছু করতে পারে তাকে আমি বিশ্বাস করব? তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোকে আমি সহ্য করতে পারছি না তিশা। তুই আমার সামনে আর কোনোদিন আসবি না। তোকে আমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে। ইকবাল আহমেদ এটা বলে এখান থেকে চলে যান। ইকবাল আহমেদের পিছন পিছন রেহনা বেগমও চলে যান। নিশা ধীর পায়ে বোনের কাছে এসে বলে, আপু, এটা তুমি কি করলে? একটা বারও কি আমাদের কথা ভাবলে না? তৃষা নিশার হাত দুটো ধরে বলে, বিশ্বাস কর নিসা, আমি সত্যি এসব কিচ্ছু করিনি। পেপারগুলো কি তাহলে ভুল? সাইনটা কি অন্য কারোর? এটা তোমার সাইন? এই লোকটা মিথ্যে বলছে নিসা, তুই আমাকে বিশ্বাস কর বোন।
নিশা আর কিছু না বলে এখান থেকে চলে যায়। তিশার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তিশার কাছে এসে বলে, কাজটা একদম ঠিক করলে না তিশা, এর শোধ আমি তুলবো তোমার কাছ থেকে, না হলে আমার নাম রবিন শিকদার নয়। ভালো থেকো, বাই। রবিন আবিরের পাশ কেটে যাওয়ার সময় আবিরের দিকে রাগী চোখে তাকায়। আবির কম কিসে, আবিরও রবিনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তিশা মাটিতে বসে বলতে থাকে, এমন কিছু করিনি আমি। কেন তোমরা আমাকে বিশ্বাস করছো না কেন? এই লোকটা সব কিছু মিথ্যে বলছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিশার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে বলে, তিশা চলো। কোথাও যাব না, আমি কোথাও যাব না। আবির এবার রাগী গলায় বলে, কেন যাবে না আমার সাথে? তুমি কি ভেবেছ আমি আমার বউকে এখানে একা ফেলে রেখে চলে যাব? তা হবে না। যদি না যেতে চাও আমি তাহলে তোমায় জোর করে নিয়ে যাব। আবিরের কথা শুনে তিশার মেজাজটা গরম হয়ে যায়। তিশা বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমি বলছি তো একবার, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? তিশা এই কথাটা বলে ঘরের ভিতরে যায়। মা বাবা প্লিজ, তোমরা আমার কথাটা একটু শোনো প্লিজ। রেহেনা বেগম আর নিশা তিশার কাছে আসে। তিশা পুনরায় বলে, মা বিশ্বাস করো, ওই লোকটা সব মিথ্যে কথা বলছে। আমি ওই লোকটাকে বিয়ে করিনি। আমি তো ওই লোকটাকে চিনিও না। রেহেনা বেগম ঠান্ডা গলায় বলেন, তিশা, তুই চলে যাই বাড়ি থেকে। তোর বাবার শরীরটা ভালো না, তোকে দেখলে হয়তো আরো অসুস্থ হয়ে যাবে। প্লিজ তুই চলে যা প্লিজ। আমি তোকে হাত জোর করে বলছি, তুই চলে যা। আর কোনো দিন এই বাড়িতে আসবি না, কোনো দিন না। মা তুমিও আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ, করছো অবিশ্বাস। আর অবিশ্বাস করার কারণ ওই পেপারগুলো সব সত্যি, যেখানে তোর নিজের সাইন আছে। তাই তুই চলে যাই বাড়ি থেকে। আর এই বাড়িতে থেকে তুই অশান্তি বাড়াস না। তোর বাবার অবস্থাটা একটু বোঝ। লোকটা আজকে অনেক অপমানিত হয়েছে তোর জন্য। আমি আর চাই না তোকে দেখে ওনার আরো শরীর খারাপ হয়ে যাক। তাই তুই যদি আমাদের ভালো চাস তাহলে চলে যাই বাড়ি ছেড়ে, চলে যা। তিশা দুদিকে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। তোমরা যখন চাও আমি এই বাড়িতে না থাকি তাহলে তাই হবে। আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, আর কোনো দিন আসবো না, কোনো দিন না। তিশা বাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখে আবির এখন দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে তিশার রাগটা দ্বিগুণ বেড়ে যায়। তিশা দৌড়ে গিয়ে আবিরের কলার চেপে ধরে। তিশা আবিরের কলার ধরাতে আবির কিছুই বলেনি, বরং ওর ভালোই লাগছে তিশা ওর কাছে আসাতে। অন্য কেউ যদি আবিরের কলার ধরতো তাহলে আবির হয়তো এভাবে দাঁড়িয়ে থাকতো না। যে দুটো হাত দিয়ে আবিরের কলার ধরেছে সেই দুটো হাত এতক্ষণে ভেঙে দিত। কেন আমার সাথে এমনটা করলেন? কেন? কি দোষ করেছি আমি? কি দোষ? তিশা আর কিছু বলার আগেই আবিরের গায়ের উপর ঢলে পড়ে। তিশার হঠাৎ করে এমন হওয়াতে আবির অস্থির গলায় বলে, তিশা, এই তিশা, কি হলো তোমার? প্লিজ কথা বলো। তিশা জ্ঞান হারিয়ে ফেলে। আবির তিশাকে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে গাড়িতে শুয়ে দেয়। আবিরের কোলের ওপর তিশার মাথাটা রাখে আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। প্রায় আধ ঘন্টা পর তিশার জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে অচেনা একটা ঘরে। তিশা ধপ করে উঠে বসে সামনে তাকিয়ে দেখে আবির সোফার উপরে পায়ের উপর পা তুলে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন ভাবে তাকানো দেখে তিশা রেগে বলে, আমাকে এখানে কোন সাহসে আনা হয়েছে? আবির উঠে দাঁড়ায় কিন্তু কিছু বলছে না। আবিরকে কথা বলতে না দেখে তিশা আবার বলে, কি হলো, কথা বলছেন না কেন? আর আমি কোথায়? কোথায় নিয়ে এসেছেন আমাকে? তিশা ভালো করে সারা ঘর চোখ বুলিয়ে দেখে অনেক সুন্দর করে ঘরটা সাজানো। ঘরের চারদিকে দামি দামি সব জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে লোকটা খুব শৌখিন। তিশা বেড থেকে নেমে আবিরের সামনে দাঁড়িয়ে বলে, কি হলো বলুন। আবির শান্ত গলায় বলে, রিল্যাক্স, শান্ত হও তুমি। শান্ত হব মানে? আপনি আমার জীবনটা পুরো ধ্বংস করে বলছেন আমি শান্ত হব? আর এইসব বিয়ের পেপারের আমার সাইন আসলো কোথা থেকে? আমি তো এমন কোনো কিছুতে সাইন করি নাই যেটাতে আপনার সাথে আমার বিয়ে হতে পারে।
তাহলে এইসব পেপারের সাইন আসলো কোথা থেকে আমার বলুন? আবির মুচকি হেসে বলে, জানতে চাও তাই না কোথা থেকে আমাদের বিয়ের কাবিননামাতে তোমার মূল্যবান সাইন এসেছে? হ্যাঁ, জানতে চাই। আর বিয়ে নামক এই ছেলে খেলা আমি মানি না, বুঝতে পেরেছেন আপনি? তুমি মানো আর না মানো, তুমি আইনগতভাবে আমার স্ত্রী, আর সারা জীবন আমার স্ত্রী হয়ে থাকবে, বুঝলে? আপনার স্ত্রী হয়ে আমি থাকবো? কোনো দিন না। যেখানে আমার অজান্তে আপনি আমাকে বিয়ে করেছেন, সেখানে আপনাকে আমি আমার স্বামী হিসেবে মানি না। আর আপনি কি করে আমাকে বিয়ে করলেন? এরকম ভাবে কি আপনি সব মেয়েদের বিয়ে করেন? আর মেয়েদের বিয়ের দিন গিয়ে হাজির হয়ে নিজেকে এই মেয়ের স্বামী হিসেবে দাবি করেন? আবিরের রাগ উঠে যায় তিশার লাস্ট কথাটা শুনে। আবির রাগের বশে তিশার দু বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, একদম চুপ, আর একটা কথাও বলবে না। আর কি বললে তুমি? আমি সব মেয়েদের এভাবে বিয়ে করে তারপর ওদের বিয়ের সময় ওদের বাড়িতে গিয়ে হাজির হই? আরে তুমি প্রথম মেয়ে যাকে প্রথম দেখাতে ভালোবেসেছি, তাই তোমাকে যাতে আমি না হারাই তার জন্য আমি তোমার অজান্তেই তোমাকে বিয়ে করেছি, বুঝলে? তিশা আবিরের রাগ দেখে খুব ভয় পায়, কারণ এতক্ষণ যাবৎ আবির একটু রাগ দেখায়নি। তিশার সব কথা শান্ত হয়ে শুনেছে, কিন্তু তিশার এই কথাটা শুনে যেন আবির খ্যাপা ষাঁড় হয়ে গেছে। তিশা ছোট করে বলে, আমাকে ছাড়ুন প্লিজ, আমার খুব লাগছে। আবির তিশাকে সাথে সাথে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগটা দমন করে বলে, আর শোনো, তোমাকে আমি কি করে বিয়ে করেছি? ওই দিন যখন তুমি নিজেকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিয়েছিলে, ওই দিনে আমি তোমাকে মন দিয়ে বসেছিলাম। তুমি প্রথম মেয়ে যাকে দেখে আমার বুকের ভিতরে এক অদ্ভুত টান অনুভব হয়েছিল তোমার জন্য। তোমার ওই চোখ, তোমার ওই হাসি, তোমার ওই গোলাপি ঠোঁট, তোমার এই ঘন রেশম কালো চুল, সব কিছু মিলিয়ে তুমি আমায় পাগল করেছিলে তোমার জন্য। শুধুমাত্র তোমার ওই মায়াবী মুখটা এক নজর দেখার জন্য আমি অফিসের সব কাজ ফেলে তোমার কলেজের সামনে ছুটে আসতাম। যে আবির রহমান কাজ ছাড়া কিছু ভাবতে পারতো না, সেই আবির রহমানের ঘুম কেড়ে নিয়েছিলে তুমি। নিজের মাঝে এমন পরিবর্তন দেখে বড্ড হাসি লাগতো নিজের কাছে। তখনই আমি বুঝতে পেরেছি তুমি সেই মেয়ে যাকে ছাড়া আমি থাকতে পারবো না। ভেবেছিলাম তোমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, কিন্তু পরে জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়ে আছে। যখন তোমার বিয়ে হয়ে যাবে খবরটা শুনি, তখন নিজেকে খুব অসহায় লাগছিল। যাকে মন দিয়ে ভালোবাসলাম সেই মেয়েটার বিয়ের সামনে যখনই কথাটা মনে পড়তো নিজেকে পাগল পাগল লাগতো। ভেবে পাচ্ছিলাম না কি করব। মাথায় অদ্ভুত রকমের চিন্তা ভাবনা ঘুরপাক খেত, কি করে তোমাকে নিজের করে পাওয়া যায়। আর তখন তোমাকে আমি বিয়ে করার প্ল্যান করি, আর তোমার বিয়ের দিনে হাজির হব এটা ভেবে রাখলাম। আর ঠিক সেই কাজটাই করলাম আজকে। আর তোমাকে আমি বিয়ে করি কি করে জানো? তিশা প্রশ্নবোধক নয়নে তাকিয়েছে আবিরের দিকে। আবির নিঃশব্দে হেসে আবার বলা শুরু করে, মনে আছে তোমার, তুমি একবার নামকরা রহমান রেস্টুরেন্টে গিয়েছিলে তোমার সব বন্ধু মিলে? আর তখন তোমার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। তখন অবশ্য তোমার একটু সন্দেহ হয়েছিল টাকা না নেওয়ার জন্য, সেটা তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। তিশা ভুরু কুঁচকে বলে, তার মানে ওই দিন আপনি টাকা দিয়েছিলেন, যার জন্য টাকা নেওয়া হয়নি আমাদের কাছ থেকে? হ্যাঁ, ওই রেস্টুরেন্ট আমার, আর আমার বউ আমার রেস্টুরেন্টে খাবে, তাও আবার টাকা দিয়ে। তা কি করে হয় বলো? তার মানে ওই রেস্তোরাঁটা আপনার? হুম, যেখানে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। কি? হ্যাঁ, ওখানেই আমাদের বিয়ে হয়েছে। আমি ভাবতে পারিনি যে তুমি নিজে থেকে এসে আমার কাছে ধরা দেবে। তুমি যেখানে বসেছিলে ঠিক অপর সাইডে আমি বসেছিলাম, কিন্তু তুমি আমার মুখ দেখোনি। কিন্তু আমি তোমার গলা শুনেই ঠিকই তোমাকে চিনে ফেলেছিলাম। তোমার মনে আছে একজন তোমার কাছে কতগুলো পেপার নিয়ে এসেছিল আর সাইন করে দিতে বলেছিল? হ্যাঁ, মনে আছে। বলো তো ওইগুলো কিসের পেপার ছিল? আপনার রেস্টুরেন্টে, আর আপনি জানেন না কিসের পেপার? না, জানি না, তুমি বলো শুনি। শুনুন, আমি এতটাও ভালো মুডে নেই যে আপনার এসব আজাইরা প্রশ্নের উত্তর দেব। এরপর আবির যা বলে তিশাকে তাতে অবাকের শেষ চূড়ায় পৌঁছে যায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার পেটে পেটে যে এত কুবুদ্ধি থাকতে পারে চেহারা দেখে বোঝা বড় মুশকিল। ওকে, তাহলে শোনো, ওই পেপারগুলো আমাদের বিয়ের কাবিননামা আর রেজিস্ট্রেশন ফর্ম ছিল, যেটাতে সাক্ষী হিসেবে তোমার সব বন্ধুরা সাইন করেছিল। তিশা আবিরের কথা শুনে হতভম্ব হয়ে বলে, হোয়াট?
কিন্তু লোকটা তো বলেছিল এই রেস্টুরেন্টের নিয়ম নাকি সাইন করে খাবার অর্ডার করতে হয়। আবির হেসে বলে, তুমি এতটা বোকামি আমি জানতাম না। যদি তুমি ভালো করে পেপারগুলো চেক করে দেখতে, তাহলে হয়তো তুমি বুঝতে পারতে এগুলো কিসের পেপার ছিল। কিন্তু আর কি করার বলো, তোমার কপালে লেখা ছিল আমি তোমার স্বামী হব, তাই হয়তো এমন কিছু হয়নি। আবিরের এই হাসি হাসি মুখটা দেখে তিশার রাগ উঠে যায় আর আবিরের কলার চেপে ধরে। আপনার সাহস হলো কি করে আমাকে ঠকিয়ে বিয়ে করার? তিশা রাগের বশীভূত হয়ে ভুলেই গেছিল যে ও আবিরের কলার ধরার কারণে আবিরের অনেকটা কাছে চলে এসেছে। আবিরের প্রতিটা নিঃশ্বাস তিশার মুখে আশ্রে পড়ছে। আবির তিশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আবিরের এমন ভাবে তাকানো দেখে তিশা বুঝতে পারে যে ও আবিরের অনেকটা কাছে চলে এসেছে। তিশা আবিরের কাছ থেকে সরে আসতে চাইলে আবির তিশার উন্মুক্ত কোমর চেপে ধরে। আবিরের ছোঁয়া পেয়ে তিশা কেঁপে ওঠে। আবির তিশাকে আরো কাছে টেনে নেয়। কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে। তুমি তো প্রথম আমাকে ধরেছ, তাহলে এখন ছাড়তে বলছো কেন? তিশা দাঁতে দাঁত চেপে বলে। ছাড়ুন বলছি আমাকে। আবির ভুরু উঁচু করে বলে, যদি না ছাড়ি তাহলে কি করবে? আপনার লজ্জা করে না একটা অচেনা মেয়েকে এভাবে ধরে আছেন? ছাড়ুন বলছি। আবির বাঁকা হেসে বলে, কি অচেনা মেয়ে তুমি? কিন্তু আমার জানা মতে তো তুমি আমার বিয়ে করা একমাত্র বউ। তিশা আবিরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না, বুঝেছেন? আমাকে ছাড়ুন বলছি না, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। আবির তিশার মুখের কাছে নিজের মুখটা এনে বলে, তোমাকে না ছাড়লে এর ফল ভালো হবে না, তুমি তাই বলছো তো? ওকে, দেখি তুমি কি করে আমার হাত থেকে ছাড়া পাও। তিশা নিজেকে আবিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু একটা ছেলের কাছে তো আর একটা মেয়ের শক্তি কিছুই না। আবির তিশার দিকে নিজের দু ভ্রু নাচায়। তিশা তা দেখে বলে, ভালো হচ্ছে না কিন্তু, আমি শেষবারের মতো বলছি আমাকে ছাড়ুন, না হলে কিন্তু আমি। না হলে কিন্তু কি? কি করবে? চিৎকার করবে? হ্যাঁ, তাই করব। ওকে, করো। তিশা চিৎকার করতে যাবে, সাথে সাথে আবির তিশার গোলাপি রাঙা ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তাতে তিশার চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায়। তিশা আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের ঠোঁট মুছতে থাকে। আবির তিশার এমন কাণ্ড দেখে মুচকি হাসে। তিশা রেগে বলে, আপনার সাহস কি করে হলো আমাকে কিস করার? আবির কোনো কথা না বলে তিশার সামনে থেকে চলে যায়। আবিরের এমন ভাবে চলে যেতে দেখে তিশার রাগটা আরো দ্বিগুণ বেড়ে যায়। চিৎকার করে বলে, কি হলো? আমি তো আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি। আবির প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে সরল গলায় বলে। কিছু বলছো কি তুমি? তিশা তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আপনার সাহস কি করে হলো আমাকে কিস করার? কোন অধিকারে আপনি আমাকে কিস করেছেন? আবির দুকাদ নাচিয়ে বলে, কেন, স্বামীর অধিকারে? আর কতবার বলবো আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না? আবির তিশার দিকে এগিয়ে আসে। আবিরের এগোনো দেখে তিশা দু কদম পিছিয়ে বলে, কি হলো? আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? এইভাবে এগোবেন না। তিশা পিছাতে পিছাতে দেয়ালের সাথে লেগে যায়। তিশা ভয়ে দু চোখের পাতা বন্ধ করে নেয়। আবির মুচকি হেসে তিশার চুলের খোপাটা খুলে দিয়ে তিশার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আপনি নিজেই একদিন আমাকে সব অধিকার দেবেন, যেটা একজন স্বামীর কাছে থাকে। বুঝেছেন মাই মিসেস? যাই হোক, ফ্রেশ হয়ে নাও। আবির তিশার কাছ থেকে সরে যেতে তিশা বাজখাই কণ্ঠে বলে, আপনাকে আমি কোনোদিনও আমার স্বামী হিসেবে মানি না, বুঝেছেন? বুঝতে পেরেছেন আপনি? আপনি মরে গেলেও না। আবির কোনো কথা না বলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর এই দিক দিয়ে তিশা রাগে সাপের মতো ফুঁসছে আর বলছে, খুব শখ না আমাকে নিজের বউ করার? আমাকে তোর বউ করার স্বপ্ন যদি না ছুটিয়েছি তাহলে আমার নামও তিশা না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস তুই, তোর জীবনটাও আমি নষ্ট করে দিব তোর সাথে থেকেই। আবির ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমাকে বকা দেওয়া যদি তোমার শেষ হয়ে থাকে, তাহলে ফ্রেশ হতে পারো গিয়ে। তিশা আবিরের দিকে বড় বড় চোখ করে তাকায়। আবির তা দেখে বলে,
কি হলো? এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? তিশা বিড়বিড় করে বলে, ওই বেটা বুঝলো কি করে যে আমি তাকে বকছিলাম? নিশ্চয়ই ওয়াশরুম থেকে সব শুনেছে। আমি কি কি বলেছিলাম, কিন্তু শুনলো কি করে? ওয়াশরুমে তো তখন পানি পড়ার শব্দ হচ্ছিল। জি না, ওয়াশরুম থেকে কিছু শুনিনি। তুমি কি কি এখন বলতে পারো সব আমার জানা আছে। যাও, এখন ফ্রেশ হও গিয়ে। তিশা আবিরকে একটা ভেংচি কেটে ওয়াশরুমে চলে যায়। তিশা ফ্রেশ হয়ে এসে দেখে আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। তিশা মনে মনে বলে, কাজ করা হচ্ছে না? দাঁড়া, তোর কাজ করাচ্ছি। দাঁড়া, তোর কাজ করাচ্ছি। খুব শখ না আমাকে বিয়ে করে ঘরে তোলার? এবার দেখ ঘরে বউ থাকলে কি অবস্থা হয়। তিশা আবিরের সামনে গিয়ে হাজির হয়ে বলে, এই যে আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার নিয়ে আসুন গিয়ে আমার জন্য। আবির কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। তিশা বিরক্ত হয়ে জোরে চিৎকার করে বলে, আরে হাজব তো, আমি আপনাকে কিছু বলেছি তো? কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? কি আমি ষাঁড়? তা নয় তো কি, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন তাহলে? শুনুন, যখন আমাকে বিয়ে করে এখানে এনেছেন তাহলে আপনার উচিত আমাকে খাওয়ানোর, তাই আমাকে কিছু খেতে দিন। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। মানে তাহলে কি আমি না খেয়ে থাকবো? হ্যাঁ, থাকতে হবে। না, আমি পারবো না, আমার খুব খিদে পেয়েছে। প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করেন। আবির সোফাতে আরাম করে বসতে বসতে বলে, করব, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্ত খুবই সহজ, তুমি চেষ্টা করলেই হয়ে যাবে। আগে বলুন কি শর্ত। আবিরের শর্তের কথা শুনে তিশার মাথায় মনে হচ্ছে যেন কেউ বাড়ি দিচ্ছে। একে তো পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে, তার উপর আবার এমন শর্ত। তিশার মন চাইছে আবিরের গলাটা টিপে দিতে। তোমাকে আমার নিজের থেকে এসে জড়িয়ে ধরতে হবে। হোয়াট? কোনো দিন না, আমি মরে গেলেও আপনাকে জড়িয়ে ধরবো না। ঠিক আছে, ধরো না জড়িয়ে আমাকে। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। তুমি যদি পেটে খিদে নিয়ে থাকতে পারো তাহলে থাকো। তিশার ঠোঁট ফুলিয়ে মনে মনে বলে, হিটলার একটা, ইচ্ছে করে এমনটা করেছে আমার সাথে। ইচ্ছে করছে তো ল্যাপটপটা দিয়ে মাথা ফাটিয়ে দুভাগ করে ফেলতে, কিন্তু পেট যে মানতে চাইছে না। কোন সকালে খেয়েছি আর এখনো খাওয়া হয়নি, কি যে করি। আবির সরল গলায় বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমার সামনে থেকে যাও, কারণ তোমার আমার কাজে মনোযোগ দিতে সমস্যা হচ্ছে। তিশা মুখ ভেঙচি কেটে আবিরের কথাটা ভেঙিয়ে বলে, কাজে মনোযোগ দিতে সমস্যা হচ্ছে যত সব। কিছু বললে? তিশা মুচকি হেসে বলে, না না, কিচ্ছু করিনি। আচ্ছা শুনুন না। বলো। তিশা আমতা আমতা করে বলে, না মানে বলছিলাম কি, আমি আপনার শর্তে রাজি আছি। আপনাকে আমি জড়িয়ে ধরবো, তবে জড়িয়ে ধরার পরে কিন্তু আমাকে খাবার এনে দিতে হবে। আবির অভিনয় করে বলে, তাই ঠিক আছে, তাহলে কাছে আসো, আর তোমার খাবার আমি এনে দেবো, চিন্তা করো না। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। তিশা এক পা এক পা করে আবিরের দিকে এগিয়ে আবিরের বুকে এসে মাথা রাখে। তাও আবার আবিরের বুকে স্পর্শ না করে এমন ভাবে মাথা রাখে। আবির নিঃশব্দে হেসে বলে, তোমাকে আমি জড়িয়ে ধরতে বলেছি, আমার বুকে মাথা রাখতে বলিনি। তিশা নাক ফুলিয়ে মনে মনে বলে, ইচ্ছে করছে তো তোকে এক ধাক্কা দিয়ে ফেলে দিতে, কিন্তু কি আর করার, হাতি কাদায় পড়লে চামচি কিও তো লাথি মারে। তিশা আস্তে আস্তে করে ওর দুহাত দিয়ে আবিরকে জড়িয়ে ধরে। আবির মুচকে একটা হাসি দেয়। এদিকে তিশার হৃদস্পন্দন নিজের অজান্তেই বেড়ে যায়। এই প্রথম কোনো ছেলের এতটা কাছে এসেছে তিশা। আবিরের শরীরের থেকে পারফিউমের ঘ্রাণ তিশার নাকে এসে বাড়ি খাচ্ছে। আবির তিশাকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে তিশা আবিরের কাছ থেকে সরে এসে আমতা আমতা করে বলে, আপনাকে আমি জড়িয়ে ধরেছি, এবার আমার খাবার ব্যবস্থা করুন। ঠিক আছে, চলো আমার সাথে। তিশা আবিরের পেছন পেছন যায়। দুতলা থেকে নেমে তিশার ডাইনিং টেবিলে গিয়ে যা দেখে তাতে তিশার চোখ ছানা বড় হয়ে যায়। টেবিল ভর্তি খাবার আর টেবিলের পাশে অনেক কাজের লোক দাঁড়িয়ে আছে। তিশা বাড়ির চারপাশটা ভালো করে তাকিয়ে দেখে অনেক সুন্দর করে বাড়িটা সাজানো, মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদের ছোঁয়া। তিশা এখানে আসার পর থেকে শুধু আবিরের ঘরেই ছিল, এখন ঘর থেকে বের হয়ে তো তিশা পুরাই অবাক। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো,
তুমি না বললে তোমার ক্ষুধা পেয়েছে? তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? না মানে, এই এত বড় বাড়িতে কি আপনি একা থাকেন? আগে একা থাকতাম, কিন্তু এখন তো আর একা নই, তুমি আছো আমার সাথে। আচ্ছা, কি খাবে বলো? তিশা এক নজরে খাবারগুলোর দিকে তাকিয়েছে, কোনটা দিয়ে আগে শুরু করে বুঝতে পারছে না। আবির তিশা মনোভাব বুঝতে পেরে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি। তুমি তো বিরিয়ানি খেতে ভালোবাসো, তাই না? তাহলে আগে বিরিয়ানি খাও। আবির তিশার প্লেটে বিরিয়ানি সার্ভ করে আর তিশা আবিরের দিকে অবাক হয়ে তাকিয়েছে। কি হলো, খাও। হুম। তিশা আর আবির ডিনার করে নিজেদের ঘরে চলে যায়। তিশার কিছু না বলে গিয়ে শুয়ে পড়ে। সারাদিন অনেক ধকল গেছে তিশার উপর। আবির সোফাতে বসে অফিসের কাজ করতে করতে সোফাতে ঘুমিয়ে পড়ে। সকালে তিশা ঘুম থেকে উঠে দেখে ঘরে আবির নেই। উফ, ভালোই হয়েছে ওই বদটা ঘরে নেই। কিন্তু গেল কোথায়? আবার কোনো কিছু অঘটন ঘটাবে না তো? আবার দেখে আসি তো একটু বাইরে থেকে। তিশা ঘর থেকে বের হয়ে যা দেখে তা তিশার কল্পনার বাহির ছিল। সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, যত রকম ফুল দিয়ে বাড়িটা সাজানো হয়েছে সব ফুল তিশার খুব প্রিয়। এসব কি? গতকাল রাতে তো কোনো ফুল ছিল না, তাহলে এত তাড়াতাড়ি কি করে বাড়িটা সাজানো হলো? এখন কি সকাল নাকি দুপুর? তিশা একটা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 9টা বাজে। মাত্র 9টা বাজে, আর এরই মাঝে এত কিছু কি করে সম্ভব? কিন্তু এসব কেন করা হচ্ছে? তিশার ড্রয়িং রুমে গিয়ে দেখে আবির দাঁড়িয়ে ফোনে কার সাথে কথা বলছে। তিশা আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আবিরের কথা শোনে। আরে তুই নিজে গাড়ি ড্রাইভ করে একা আসছিস কেন? গাড়ি ড্রাইভ করার জন্য আমি ড্রাইভারকে পাঠিয়েছি। আর তুই ড্রাইভারকে একা রেখে গাড়ি নিয়ে বের হয়ে পড়লি কেন এয়ারপোর্ট থেকে? তুই কেন বুঝতে পারছিস না? তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো? আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করে আসবি। আমি এখন রাখি। তিশা আবিরের কথা শুনে মনে মনে বলে, বাবা, এত কেয়ার করে কার সাথে কথা বলছে হিটলারটা? আবির ফোন কেটে পিছনে ফিরতে তিশাকে দেখে বলে, আরে তুমি উঠে গেছো ঘুম থেকে? হ্যাঁ, উঠে গেছি, তো কি হয়েছে? আবির আফসোসের স্বরে বলে, কি আর হবে, যখন হওয়ার দরকার তখন হবে, এখন কিছু হবে না জান। এই যে শুনুন, একদম জানফান এসব বলে ডাকবেন না আমাকে। কেন ডাকবো না এসব? আমি তো জানতাম মেয়েদের নাকি জান, তারপর সুইট হার্ট এসব বলে ডাকলে খুশি হয়। আমি খুশি হই না, বুঝেছেন? ও, তুমি তো আবার অন্য গ্রহের মানুষ, তুমি খুশি হবে কি করে? কি বললেন আপনি? আমি অন্য গ্রহের মানুষ? না না, তুমি এই গ্রহের মানুষ, জাস্ট তোমার মনটা অন্য গ্রহের। তিশা মুখ ভেঙচি কেটে বলে, আচ্ছা যাই হোক, কি করছে সবাই এখানে? তুমি কি চোখে কম দেখো? হোয়াট? আমি চোখে কম দেখি মানে? না মানে, তুমি যেভাবে বলছো কি হচ্ছে এখানে এসব, তাই বললাম আর কি। শুনুন, আপনি না একদম তেরা তেরা কথা বলবেন না। ওকে ওকে, সরি, আর বলবো না। আচ্ছা, কেউ আসছে বাড়িতে যার জন্য বাড়িটা এত সুন্দর করে সাজানো হচ্ছে? হ্যাঁ, কেউ তো আসছে, কিন্তু বাড়ি সাজানো হচ্ছে আমার আর তোমার বিয়ের জন্য। কি? তোমার আর আমার বিয়ে হবে আজকে। কি বলো তো, কেউ তো জানে না তোমার আর আমার বিয়ে হয়েছে, তাই ভাবলাম আজকে সবার সামনে তোমাকে বিয়ে করব আমি। আমি আপনাকে বিয়ে করব না? তুমি তো কবেই আমাকে বিয়ে করে রেখেছ, শুধু 3 কবুল বলাটা বাকি, আর সেটা তুমি আজকেই বলবে জান। কোনো দিনও না, আমি কোনো দিন কবুলই বলবো না। ঠিক আছে, দেখা যাবে। এখন আমি আসি, তুমি বরং তাড়াতাড়ি করে বিয়ের জন্য রেডি হয়ে পড়ো। ঘরে গিয়ে দেখো বিয়ের সব জিনিসপত্র রাখা আছে, আর পার্লারের মেয়েরও একটু পরে চলে আসবে। আর তোমার ব্রেকফাস্ট ঘরে রাখা আছে, গিয়ে খেয়ে নাও কেমন। আবির চলে যেতে তিশা আপন মনে বলে, ওই লোকটা কিভাবে নিজেকে, কোন হিরো যে আমি তাকে বিয়ে করব? কোনো দিনও তো আমি বিয়ে করব না, কোনো দিনও না। ওই বিয়েটা তুই আমার অজান্তে করেছিস, কিন্তু আমার জ্ঞান থাকতে তোকে কোনো দিনও বিয়ে করব না। তিশা উপরের ঘরে গিয়ে দেখে সোফার উপরে শাড়ি, লেহেঙ্গা, গয়না সবকিছু রাখা। তিশার আগে সোফার উপর থেকে সবকিছু নিচে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তোর মতো একটা ঠকবাজ লোকের জন্য আমি কোনোদিনও বউ সাজবো না, কোনোদিনও না।
তুই আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েছিস, বাবা মাকে সবার সামনে তুই ছোট করেছিস, আর সেই আমি তোর জন্য বসে আসবো? কোনোদিনও না, কোনোদিনও না। আজকে শুধুমাত্র তোর জন্য আমার বাবা আমার মুখ দেখতে চায় না, শুধুমাত্র তোর জন্য। এর প্রতিশোধ তো আমি তোর থেকে তুলবই। কথাটা বলেই তিশা হাঁটু গেড়ে বসে কান্না শুরু করে দেয়। জীবনটা হঠাৎ করেই যেন তছনছ হয়ে গেছে চোখের পলকে। যে মেয়ে বাবার সবচেয়ে আদরের ছিল, আজকে সেই মেয়েকে সেইভাবে দেখতে চায় না। এর থেকে কষ্টের আর কি হতে পারে? নীরব গাড়ি ড্রাইভ করছে আর নিজে নিজে বকবক করছে। উফ, আমি বুঝতে পারি না কেন ভাই আমাকে একা কিছু করতে দেয় না। সবসময় পেছনে কিছু লোক লাগিয়ে রাখে আমাকে গার্ড করার জন্য। দেশের বাইরে ছিলাম, ওখানে কিছু লোক পেছনে লাগিয়ে রেখেছিল, আর এখন এখানেও। আজকে কোনো মতো ওদের চোখ ফাঁকি দিয়ে একা এসেছি। তার জন্য কত কিছুই না বললো আমাকে ভাইয়া। নিজে একটু গাড়ি ড্রাইভ করতে চাইলে বলে আমি গাড়ি চালিয়ে কিছু অঘটন করে ফেলবো। আমি কি এখনো বাচ্চা আছি নাকি যে কিছু করতে পারবো না? মানছি ভাই আমাকে ভীষণ ভালোবাসে, তা বলে কি আমি নিজের মতো একটু গাড়ি ড্রাইভ করতে পারবো না? গাড়ি ড্রাইভ করলে কি আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো নাকি? অ্যাক্সিডেন্ট করার কথাটা বলার সাথে সাথে গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে, আর সাথে সাথে নীরব গাড়িকে ব্রেক করে। নীরব তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হয়ে দেখে একটা মেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা সাদা একটা ড্রেস পরে আছে, চুলগুলো বাতাসে হালকা উড়ছে, থুতনির এক সাইডে একটা কালো তিল, যেটা মেয়েটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। মেয়েটা একটা চোখ খুলে তাকিয়ে দেখে কিছুই হয়নি ওর। জোরে একটা নিঃশ্বাস ছাড়ে মেয়েটা। নীরবকে দেখে মেয়েটি রেগে মেগে বলে, এই যে মিস্টার, এভাবে কি কেউ গাড়ি চালায়? যদি কিছু হয়ে যেত আমার, তাহলে কি হতো? নীরব বাঁকা হেসে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, বিউটিফুল। হোয়াট? কি বললেন আপনি? এই, আপনাকে কিন্তু আমি পুলিশে দিব। গাড়ি চালাতে পারে না, আবার গাড়ি নিয়ে বের হয়ে গেছে। আপনাদের বড় লোকের ছেলেদের একটাই সমস্যা, বড় বড় গাড়ি নিয়ে বের হয়ে যান, আর রাস্তায় মানুষ কি আছে কি নেই আপনাদের সেটা চোখে পড়ে না। একদমই কথাগুলো বলে মেয়েটি থামে। তারপর নীরবের চাউনি দেখে বলে, কি এরকম হুতুম বাচ্চার মতো তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, জীবনে মেয়ে দেখেননি কোনোদিন? নীরব বিড়বিড় করে বলে, আপনার মতো এমন ধানি লঙ্কা দেখিনি জীবনে। মেয়েটি ভুরু কুচকে বলে, এই কি বিক্রি করছেন? যা বলবেন স্পষ্টভাবে বলুন, এভাবে মেয়েদের মতো মিনমিন করে কথা বলছেন কেন? নীরব মুচকি হেসে বলে, আপনি কিন্তু অযথাই রাগ দেখাচ্ছেন আমার উপরে। আমি অযথা রাগ দেখাচ্ছি আপনার ওপর? ভুল কিন্তু আপনার। আপনি হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে এসেছেন, অবশ্যই তাতে আমার ভালোই হয়েছে। আপনাকে তো দেখতে পেলাম। মানে? না, কিছু না। আমি কিন্তু আপনাকে পুলিশে দিব। নীরব গা ঝাড়া দিয়ে বলে, নেন পুলিশে, তাতে আমি কিছু মনে করব না। তবে সম্পূর্ণ দোষটা কিন্তু আপনার। আমার দোষ? নিজে দোষ করে এখন বলছেন আমার দোষ করেছি আমি? এখন তো আপনাকে সত্যি সত্যি পুলিশে দেবো আমি। দাঁড়ান, পুলিশকে আমি ফোন করছি। নীরব এবার সোজা হয়ে দাঁড়িয়ে সিরিয়াস হয়ে বলে, আরে রে, আপনি তো খুব ডেঞ্জারাস মেয়ে। নিজেই গাড়ির সামনে চলে এসেছেন, আর এখন নিজেই দোষটা স্বীকার না করে উল্টো আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। হ্যাঁ, হুমকি দিচ্ছি পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার। একদম এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে এখানে জড়ো করবো। নীরব কোমরে হাত রেখে বলে, কি আজব ঝামেলায় বললাম রে বাবা। নীরব চাইলেই চলে যেতে পারতো, কিন্তু সামনে দাঁড়ানো মেয়েটা যেই ডেঞ্জারাস, যদি সত্যি সত্যি চিৎকার করে বসে আর জনগণরা এসে যদি এই মেয়ের কথা শুনে গণধোলাই দিয়ে বসে, তাহলে তার চেয়ে ভালো পুলিশের কাছে ধরা পড়া। অন্তত গণধোলাই থেকে রেহাই তো পাবে। মেয়েটা পুলিশকে সত্যি সত্যি ফোন করে, আর পুলিশও এসে নীরবকে ধরে নিয়ে যায় পুলিশ স্টেশনে গাড়িসহ। অন্যদিকে আবির ঘরে ঢুকে দেখে চারিদিকে শাড়ি, লেহেঙ্গা, গহনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর সেসবের মাঝে তিশা হাঁটু গেড়ে বসে আছে। আবির তিশার সামনে দাঁড়িয়ে বলে, এসব কি তিশা? তোমাকে আমি তৈরি হতে বলেছি, আর তুমি কিনা এভাবে সবকিছু নিচে ফেলে দিয়েছ। তিশা আবিরের কথা শুনে উঠে দাঁড়ায়, কিন্তু টু শব্দটাও করে না। আবির পুনরায় বলে, কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি তো। তিশা বাস খাই গলায় বলে, আমি আর কতবার বলবো আপনাকে, আমি বউটো সাজতে পারবো না? আবির ভুরু কুচকে বলে,
কেন? সমস্যা কি তোমার? বউ সাজলে কি তোমার কোনো জাত যাবে? না, আমার কোনো জাত যাবে না। তাহলে প্রবলেমটা কোথায় তোমার বউ সাজলে? আমি আর কতবার বলবো আপনার জন্য আমি বউ সাজতে পারবো না? আবির সোফাতে আরাম করে বসতে বসতে বলে, ওকে ফাইন, তোমাকে বউ সাজানোর জন্য আমার অন্য উপায় জানা আছে। তুমি নিজের থেকে বউ সাজবে আমার জন্য। তিশা অবাক হয়ে বলে। মানে? আবির পায়ের উপর পা তুলে ফোনটা বৃদ্ধর তর্জনী আঙুল দ্বারা ঘোরাতে ঘোরাতে বলে, আসলে তুমি একটু অন্য টাইপের মেয়ে। তোমাকে যেটা করতে বলি সেটা তুমি করতেই চাও না। সোজা যেতে বললে বাঁকা পথে যাও, বাঁকা পথে যেতে বললে সোজা পথে। বিশেষ করে এই কাজটা আমার ক্ষেত্রে করো। আমি যেটা বলবো সেটা তুমি করবেই না। তাই তোমাকে দিয়ে কিছু করাতে হলে কিছু টেকনিক জানা দরকার, যেটা আমার খুব ভালো করে জানা আছে সুইট হার্ট। তিশা ভ্রুকুচকে বলে, কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, তুমি কি জানো তোমার বাবা মা বোন এখন কি করছে? না, জানি না। আবির একটা মুচকি হাসি দিয়ে বলে, তুমি না জানলেও আমি কিন্তু জানি তোমার বাবা মা বোন কি করছে। তিশা এবার উত্তেজিত হয়ে আবিরের কাছে গিয়ে আবিরের কলার ধরে বলে, কি করেছেন আপনি আমার বাবা মা আর বোনের সাথে? আবির ইশারা করে বলে। কলারটা ছাড়ো, তারপর বলছি। তিশা আবিরের কলার ছেড়ে দিয়ে বলে, কি করেছেন ওদের সাথে আপনি বলুন। যদি খারাপ কিছু করেছেন তো ওদের সাথে, তাহলে কিন্তু আপনাকে আমি খুন করে ফেলবো। আবির কলারটা ঠিক করে বলে, জান রিল্যাক্স, আমি কিছুই করিনি, তবে করব। তুমি যদি বিয়ের কনে না সাজো তাহলে। আমি বলেছি তো আমি আপনার জন্য বউ সাজবো না। এক কথা কতবার বলবো আমি? ওকে, তাহলে তুমি বরং এটা দেখো তোমার বাবা মা বোন কি করছে। আবির তিশার কাছে এসে ফোনের স্ক্রিনে তিশার বাবা মাকে দেখায়। তিশা তা দেখে মুচকি হাসে, কিন্তু পরক্ষণে তিশা আবিরের ফোনে যা দেখে তাতে তিশার প্রাণ যায় যায় অবস্থা। এই যে দেখো, তোমার মা রান্নাঘরে কাজ করছে, আর তোমার বাবা মন মরা হয়ে বসে আছে তোমার জন্য। এটা দেখার বিষয় না। বিষয়টা হলো তুমি যদি বউ না সাজো আজকে, তাহলে তোমার বাবা মাকে আমার লোকেরা শ্যুট করবে। এই লোকটাকে দেখছো, ওদের হাতে একটা করে গান আছে। যদি বউ না সাজো তাহলে ওরা আমার অর্ডার পাওয়ার সাথে সাথে তোমার মা বাবাকে শ্যুট করবে। তিশা আবিরের কথা শুনে চমকে আবিরের দিকে তাকায়। আবির মুচকি হেসে বলে, ভয় পেও না সুইট হার্ট, তুমি যদি বউ সাজো বিশ্বাস করো ওদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। তিশা কপাল কুঁচকে বলে, এত বাজে আপনি, এতটা? কাজটা আপনি ঠিক করছেন না মিস্টার আবির রহমান। এর দাম কিন্তু আপনাকে দিতে হবে। ওকে যান, আমি দাম দিয়ে দেব। তুমি বরং চুপচাপ বউ সেজে ফেলো। তিশা এতটা রেগে গেছে যে রাগের কারণে নাক মুখ লাল হয়ে যাচ্ছে। আবির প্যান্টের পকেটে ফোনটা ঢুকাতে ঢুকাতে বলে, আমি এখন আসি সুইট হার্ট, তোমাকে বউ সাজতে হেল্প করার জন্য কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি। আবির দু কদম চলে গিয়ে আবারও তিশার দিকে তাকিয়ে মনে মনে বলে, সরি জান, আমি এটা করতে চাইনি, কিন্তু তুমি যে বড্ড জেদি, যার জন্য আমাকে এসব বাধ্য হয়ে করতে হলো। হঠাৎ করে আবিরের ফোনে একটা কল আসে। আবির ফোনটা পিক করে বলে, হ্যালো। ফোনের অপর পাশ থেকে বলে, হ্যালো স্যার, নীরব স্যারকে পুলিশে ধরে নিয়ে গেছে। হোয়াট? এটা কি করে হলো? তোমরা থাকতে এত বড় অঘটন ঘটলো কি করে? স্যার আসলে নীরব স্যার তো আমাদেরকে ফাঁকি দিয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিল, আর এখন রাস্তার মাঝে এসে দেখি নীরব স্যারের গাড়ি। আর লোকজনের কাছ থেকে জেনেছি যে নীরব স্যারকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আবির তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর এদিকে তিশা চিন্তায় পড়ে যায়, কি এমন হলো যে এত তাড়াতাড়ি করে আবির বাড়ি থেকে বের হয়ে গেল। আবির যত দ্রুত পারে গাড়ি ড্রাইভ করে পুলিশ স্টেশনে পৌঁছায়। পুলিশ স্টেশনে আবিরকে দেখে সবাই কিছুটা অবাক হয়ে যায়। আবির সোজা ওসি সাহেবের কাছে গিয়ে বলে, আমার ভাই কোথায়? থানার ওসি আবিরকে দেখে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, এ কি স্যার, আপনি এখানে? আমাকে বলতেন, আমি নিজেই চলে যেতাম আপনার কাছে। আমার ভাই কোথায় সেটা আগে বলুন। ওসি সাহেব অবাক হলে বলেন, আপনার ভাই মানে? হ্যাঁ, আমার ভাই, যাকে আপনারা এখানে তুলে নিয়ে এসেছেন। ভাইয়া আমি এখানে। নীরবের গলায় স্বরে শুনতে পেয়ে আবির পিছন ফিরে তাকিয়ে দেখে নীরব বসে আছে একটা কাঠের বেঞ্চে। আবির তাড়াতাড়ি করে নীরবের কাছে গিয়ে বলে,
নীরব, তুই এখানে আসলি কি করে? আর কি এমন হয়েছে যার জন্য পুলিশ তোকে ধরে নিয়ে এসেছে? এর মাঝে ওসি সাহেব বলেন, স্যার আমি বলছি, আসলে স্যার একটা বড় ভুল হয়ে গেছে। একটা মেয়ে ফোন করে বলেছে যে উনি নাকি রাস্তায় খুব জোরে গাড়ি চালাচ্ছেন, যার জন্য রাস্তার সব মানুষের অসুবিধা হচ্ছে। তাই আমরা ওনাকে ধরে নিয়ে এসেছি এখানে। তবে ওনাকে আমি লোকাপে ঢুকাইনি। আবির শান্ত গলায় বলে। নীরব, কি হয়েছিল বলতো আমাকে? নীরব দাঁড়িয়ে বলে, আরে ভাইয়া, আমার গাড়ির সামনে হঠাৎ করে একটা মেয়ে চলে এসেছিল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি ব্রেক করে বেঁচে গেছি। আবির ভাইকে কিছু বলতে গিয়েও কিছু বলে না। সবার সামনে ভাইকর বকাটা ঠিক হবে না, তাই নরম গলায় বলে। ঠিক আছে, তুই যা, গাড়িতে গিয়ে বস। ওসি সাহেব বলেন, হ্যাঁ স্যার, ওনাকে নিয়ে যান আপনার সাথে। আবির গম্ভীর গলায় ওসিকে শাসানোর স্বরে বলে, নেক্সট টাইম সবকিছু জেনে শুনে তারপর একজনকে ধরে নিয়ে আসবেন, ওকে? কথাটা যেন মনে থাকে। ওসি সাহেব মুচকি হেসে বলেন, হ্যাঁ স্যার, মনে থাকবে আমার। গুড। আর হ্যাঁ, সন্ধ্যায় আমার বিয়ে, নিশ্চয়ই জানেন এটা, তাই সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসবেন। এখন আসি। ওকে স্যার। আবির চলে যাওয়ার সাথে সাথে ওসি সাহেব চেয়ারে বসে ধপ করে বসে টেবিলের উপরে রাখা পানির গ্লাস নিয়ে একদমই সবটা পানি খেয়ে ফেলে। নীরব আবিরের আদরের ছোট ভাই। বাবা মা মারা যাওয়ার পর আপন বলতে আবিরের শুধুমাত্র নীরবেই, আর কেউ নেই। তাই তো এতটা উদ্গ্রীব হয়ে পড়েছিল নীরবের জন্য। আবির গাড়ি ড্রাইভ করছে আর পাশে নীরব বসে আছে। আবির নীরবের দিকে তাকিয়ে দেখে নীরব কিছু একটা নিয়ে ভাবছে। কি ভাবছিস? মেয়েটা এত কেন সুন্দর? আমি তো প্রেমে পড়ে গেছি ভাইয়া। আনমনে মুখ ফসকে বেরিয়ে যায় কথাটা নীরবের মুখ থেকে। আবির সাথে সাথে গাড়ি ব্রেক করে বলে। কি বললি তুই? নীরব আমতা আমতা করে বলে। কই, কিছু না তো। আবির চোখ দুটো ছোট ছোট করে বলে। নীরব, সত্যি কথা বল আমাকে। নীরব মাথা চুলকাতে চুলকাতে বলে। না মানে ভাইয়া, বুঝেছি, বাংলাদেশ এসেই প্রেমে পড়ে গেছিস, তাই তো? ঠিক আছে, নো প্রবলেম। তোর বিয়েটা আমি দিয়ে দেবো, যার প্রেমে পড়েছিস তুই তার সাথেই। এখন আপাতত আমরা বাড়ি যাই, কেমন? হ্যাঁ ভাইয়া, চলো। চল। আচ্ছা ভাইয়া, তুমি বলেছিলে আমি বিদেশ থেকে ফিরে আসার পর তুমি আমাকে একটা সারপ্রাইজ দিবে, সেটা কি? আবির ড্রাইভ করতে করতে বলে। আগে তুই বাড়ি তো চল, তারপর সারপ্রাইজ দেব। এর আগে যদি সবকিছু বলে দেই তাহলে সারপ্রাইজটা তো আর সারপ্রাইজ থাকে না, তাই না? নীরব জোরে শ্বাস ফেলে বলে। ঠিক আছে। আবির আর নীরব রহমান ভিলাতে এসে পৌঁছায়। নীরব গাড়ি থেকে বের হয়ে তো পুরাই অবাক হয়ে যায় বাড়ি সাজানো দেখে। এ কি ভাইয়া, বাড়িটা তো সুন্দর করে সাজানো হয়েছে কেন? তাহলে এটাই কি তোমার সারপ্রাইজ? না রে, তোর সারপ্রাইজ ভেতরে আছে। এখন তুই ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে রেডি হয়ে নে, একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছি না। আবির ভাইয়ের কাঁধে হাত রেখে বলে। তোকে এখন কিছু বুঝতে হবে না, তুই গিয়ে রেডি হ। ঠিক আছে ভাইয়া। সন্ধ্যা হয়ে গেছে, সব গেস্টরাও এসে পড়েছে, শুধু তিশার বাড়ি থেকে কেউ আসেনি। আবির গাড়ি পাঠিয়েছিল তিশার বাড়িতে তিশার বাবা মা আর বোনকে আনার জন্য, কিন্তু ওরা গাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছে। নীরব আবিরের কাছে এসে বলে। অনেকক্ষণ তো হয়ে গেল, আমার সারপ্রাইজটা কোথায় বলো তো? একটু ওয়েট কর, তোর সারপ্রাইজ এসে পড়বে। আবির ঘাড় বাঁকিয়ে সিঁড়ির দিকে তাকাতেই দেখে তিশা নামছে। তিশাকে দেখে আবিরের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। তিশা লাল টুকটুকে একটা লেহেঙ্গা পরেছে, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। নাকে নথ পরাতে যেন একটু বেশি সুন্দর লাগছে তিশাকে। দু হাত ভর্তি চুড়ি, খোপাতে বেলি ফুলের মালা, কানের দু সাইডে কিছু চুল ফেলে রেখেছে। তিশাকে আজকে ভীষণ মিষ্টি লাগছে, কিন্তু আফসোস তিশার মুখের ওই মিষ্টি হাসিটা নেই, যেই হাসিটাতে তিশাকে আরো বেশি মিষ্টি আর সুন্দর লাগতো। নীরব আস্তে করে বলে। ভাইয়া, উনি কে? আবির তিশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলে। তোর ভাবি। নীরব চোখ বড় বড় করে বলে। হোয়াট? তুমি বিয়ে করেছো আজকে আর আমাকে এখন বলছো? আরে এটাই তো তোর সারপ্রাইজ।
সবসময় বলতি না আমি যাতে বিয়ে করি, তাই তো বিয়ে করছি। এটা খুব খারাপ হলো ভাইয়া, তুমি আমাকে এখন বলছো তোমার বিয়ে আজকে। আমি কিন্তু খুব রাগ করেছি তোমার উপরে। আচ্ছা আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, সরি। এই দেখ কান ধরেছে। ঠিক আছে। আবির গিয়ে তিশার পাশে দাঁড়ায়। তিশা আবিরকে দেখে দূরে সরে যেতে চাইলে আবির তিশার হাত ধরে তিশার কান বরাবর নিচু হয়ে বলে, কোথায় যাচ্ছ সুইটহার্ট আমাকে ছেড়ে? তিশা দাঁতে দাঁত চেপে বলে, আমার হাত ছাড়ুন। ঠিক আছে ছেড়ে দেব, কিন্তু আমার পাশ থেকে তুমি এক পাও নড়বে না। আপনার পাশে দাঁড়াতে আমার গা ঘিন ঘিন করছে, বুঝলেন? আবির অবাক হওয়ার ভান ধরে বলে, ওমা তাই বুঝি? আমার হাতটা ছাড়ুন বলছি। ঠিক আছে ছেড়ে দিছি, কিন্তু এরপর আমার হাত থেকে কিন্তু ছাড়া পাবে না সুইটহার্ট। আবির আর তিশাকে একসাথে মুখোমুখি বসানো হয়, কিন্তু কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না, কারণ দুজনের মাঝখানে সাদা কাপড় টানিয়ে দেওয়া হয়েছে। কাজী আসে বিয়ে পড়ানোর জন্য তিশার কাছে, কিন্তু তিশা কবুল বলছেই না। কখন থেকে কাজী বলেই যাচ্ছে কবুল বলার জন্য, কিন্তু তিশা স্তব্ধ হয়ে বসে আছে। আবির তিশার কার্যকলাপ দেখে তপ্ত নিঃশ্বাস ছেড়ে একজনকে তিশার কাছে একটা ফোন দিয়ে পাঠায়। তিশা ফোন ওপেন করে দেখে একটা মেসেজ। সুইটহার্ট, তুমি এখন যদি 3 কবুল না বলো তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কি করব। তাই প্লিজ জান, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না। তিশার আর বুঝতে বাকি রইল না এটা কার মেসেজ, আর এটাও বুঝতে পারছে আবির কিসের কথা বলছে। তাই তিশা ওর বাবা মা আর বোনের সুরক্ষার কথা ভেবে কাজী সাহেব কবুল বলার জন্য তিশাকে আবার বলাতে তিশার সাথে সাথে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, কবুল কবুল। তিশা খুব কষ্ট করে 3 বার কবুল বলে। না চাইতেও দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। আবির সব রকম ভাবে তিশাকে নিজের জীবনের সাথে জুড়ে ফেলে। আইনগতভাবে তো আগেই তিশাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিল, এবার শরিয়ত মোতাবেক ভাবে তিশাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করে নিয়েছে আবির। তিশা ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে, চোখে মুখে ফুটে আছে আবিরের প্রতি রাজ্যের সকল আক্রোশ। কিছুক্ষণ পরে আবির ঘরে আসে। তিশা আবিরের দিকে রাগী চোখে তাকায়। আবির তিশার রাগী চাহনি দেখে মুচকি হেসে খাটে এসে বসে তিশার হাতটা ধরতে যাবে, সাথে সাথে তিশা খাট থেকে নেমে বলে, একদম স্পর্শ করবেন না আমাকে আপনার এই নোংরা হাত দিয়ে। আবির নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, নোংরা হাত কোথায় আমার জান? আমার হাত তো একদম পরিষ্কার। দেখতে পরিষ্কার, কিন্তু আপনার এই হাতের ইশারাতে আমার বাবা মা আর বোনের মৃত্যুর কথা হয়েছে। আবির উঠে দাঁড়িয়ে বলে, আরে ওটা তো আমি তোমাকে ভয় দেখিয়েছি, যাতে তুমি আমাকে সবার সামনে বিয়ে করো। বাহ, খুব ভালো কাজ করেছেন আপনি। আমাকে বিয়ে করে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ পেয়ে গেছেন। আবির ঠোঁটের কোণে হাসি রেখে বলে, চাঁদকে তো আমি অনেক আগেই পেয়ে গেছি, এখন শুধু সেই চাঁদকে ধরার অপেক্ষা। কথাটা বলে আবির তিশার দিকে এক পা করে এগিয়ে আসে, আর তিশা পিছিয়ে যাচ্ছে আর বলছে, কি করছেন আপনি? একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আবির ভ্রুকুচকে বলে, কেন কাছে আসবে না? তুমি আমার বিয়ে করো বউ, তাহলে তোমার কাছে আসতে পারি, সেই অধিকার আমার আছে। আমি বলছি আপনি ওইখানে থেমে যান। তিশা পেছাতে পেছাতে আলমারির সাথে ধাক্কা লেগে যায়। আবির তিশার অনেকটা কাছে চলে আসে, একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তিশা পাশ কেটে চলে যেতে চাইলে আবির তিশার দুপাশে হাত রেখে তিশাকে আটকে দেয়। তিশা কণ্ঠে তেজ এনে বলে, আপনি অশুভতামি করছেন মিস্টার আবির, নিজের লিমিটের ভিতরে থাকেন। আবির তিশার ঠোঁটের দিকে নিজের মুখ এগিয়ে নেয়। তিশা ঠোঁট দুটো চেপে ধরে মুখের ভেতর নিয়ে নেয়। না চাইতেও তিশা নিজের দু চোখ বন্ধ করে ফেলে। প্রায় অনেকক্ষণ হয়ে যায়। তিশা কোনো কিছুর অনুভব না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে আবির তিশার এক হাত দূরে দাঁড়িয়ে আছে। আবির নিজের দুভ্রু নাচিয়ে বলে, কি ভেবেছিলেন মিসেস, আমি আপনাকে কিস করব? চিন্তা করবেন না, আমি এতটা খারাপ না যে নিজের বউয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে কিস করব। তোমার জন্য একটা গিফট এনেছি। তিশা থমথমে গলায় বলে, কিসের গিফট? আমি আপনার কাছ থেকে কোনো গিফট টিপ নেব না, বুঝেছেন? এখন শুধু একটাই চিন্তা, আমার এই বাড়ি থেকে আমি কখন বের হতে পারবো সারা জীবনের জন্য।
তুমি কখনো এই বাড়ি থেকে বের হতে পারবে না যতক্ষণ না আমি চাইবো। হো, তাই নাকি? তার মানে বলতে চাইছেন আপনি আমি এই বাড়ি থেকে বের হতে পারবো না? না, আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে একটা মশা মাছিও বের হতে পারে না। আর তুমি বের হবে কি করে জান? তিশা শব্দ করে হেসে বলে, হাস্যকর কথাবার্তা। মশামাছিও নাকি ওনার অনুমতি ছাড়া বের হতে পারে না এই বাড়ি থেকে। তা বলছি, আপনার কথা মেনে চলে নাকি এই মশামাছি তো? আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। মানে এই মেয়ের সাথে যে সে কথায় পেরে উঠবে না এটুকু বুঝে গেছে। ও যদি হয় বুনো ওল, তো এই মেয়ে বাঘা তেঁতুল। আবির দু কাঁধ নাচিয়ে বলে, এটা তো কথার কথা বললাম জাস্ট। এটাতে ভুল ধরার কি আছে আজব? আপনার পুরো জীবনটা ভুলে ভরা, বুঝলেন? আবির ম্লান হেসে বলে। তাহলে ভুলগুলো শুধরে দাও আমার। তিশা কপট রাগ দেখিয়ে বলে, এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই আমার। আর আমি আপনার ভুল শুধরাবো? স্বপ্ন দেখতে থাকেন মিস্টার। এই বাড়িতে আমি বেশি দিন থাকবো না, খুব জলদি এখান থেকে বের হব। আবির চুলগুলো ব্যাক ব্রাশ করে বলে, বাই এনি চান্স তুমি কি কোনোভাবে আমাকে চ্যালেঞ্জ করছো? আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, 24 ঘন্টার ভিতর আমি এই বাড়ি থেকে বের হব। ভেবে বলছো তো? ভেবেই বলছি। ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ একসেপ্ট করলাম আমি। তুমি যদি 24 ঘন্টার ভিতরে এই বাড়ি থেকে বের হতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আমার জীবন থেকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দেব। কিন্তু তুমি যদি 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের হতে না পারো, তাহলে তুমি কি করবে? আমিও আপনাকে কথা দিচ্ছি, আমি যদি এই 24 ঘন্টার ভিতর যদি এই বাড়ি থেকে বের হতে না পারি, তাহলে সারা জীবন আমি এই বাড়িতেই থাকবো। কোনো দিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না। ওয়াও, এটা তো মেঘ না চাইতেই বৃষ্টি। আমি তো ভাবছিলাম তোমাকে কি করে এই বাড়িতে আটকে রাখতে পারি, আর সেই তুমি কিনা এমন শর্ত দিয়ে বসলে। তাহলে তুমি ধরেই রাখো, তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। এটা তো এখন বোঝা যাবে না মিস্টার আবির রহমান, আমি এই বাড়ি থেকে বের হতে পারবো নাকি পারবো না, এটা তো 24 ঘন্টার পর বোঝা যাবে। আর আপনার কথাটা আপনার মগজে রাখবেন যে আমি এই বাড়ি থেকে বের হতে পারলে আপনি কি করবেন। আবরার রহমান যাকে একবার কথা দেয় সেটা অবশ্যই রক্ষা করে। কিন্তু তোমার বাড়ি থেকে বের হওয়ার পরেই আমি কথাটা রাখবো, এর আগে না। এখন গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এখন তোর বাড়ি থেকে বের হতে পারবে না, অনেক রাত হয়ে গেছে, তাই গিয়ে শুয়ে পড়ো। আবির কথা বলে সোফাতে গিয়ে শুয়ে পড়ে। তিশা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। সকালে আজানের ধ্বনি শুনে তিশার ঘুম ভাঙে। তিশা সোফাতে তাকিয়ে দেখে আবির নেই। গেল কোথায় বজ্জারটা? জাহান্নামে যাক, তাতে আমার কি, আমি বরং উঁচু করে নামাজটা পড়ে নেই। তিশা উঁচু করে জায়নামাজ ফ্লোরে বিছিয়ে নামাজ আদায় করে নেয়। নামাজ পড়ে তিশা সব সময়ের মতোই বেলকনিতে গিয়ে দাঁড়ায়। তিশা নিচের দিকে তাকাতে দেখে আবির আর একটা ছেলে মাথায় টুপি পরে বাড়িতে ঢুকছে। তিশা ভ্রু কুঁচকে বলে, বাবা, বজ্জারটা নামাজও পড়ে মসজিদে গিয়ে, এত ভালো। কিন্তু সাথে ওই ছেলেটা কি আবার? আবির ঘরে ঢুকে দেখে তিশা ঘরে নেই। আবির চিন্তায় পড়ে যায়, এত সকালে তিশা বাড়ি থেকে চলে যায় নি তো। আবির ঘর থেকে বের হতে যাবে এমন সময় তিশা কাশি দিয়ে ওঠে। তিশার কাশির শব্দটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তিশার কাশিটা যেন বেড়েই চলেছে। তিশার মুখের সামনে হঠাৎ করে কেউ একজন পানির বোতল ধরে। তিশা তাকিয়ে দেখে আবির। তিশা আবিরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আবির তা দেখে বলে, আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দেবে না, তাই পানিটা খেয়ে নাও প্লিজ। তিশা আবিরের কাছ থেকে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে বলে, ধন্যবাদ পানি দেওয়ার জন্য। আবির অবাক হওয়ার ভান ধরে বলে, বাবা তুমি তো দেখি ধন্যবাদও দিতে জানো। তিশা কপট রাগ দেখিয়ে বলে, এই, আপনার প্রবলেম কি বলুন তো? আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে ঠিক আছে, এত রাগ দেখানোর কি হলো? আর এটা কি ভেবেছো কি করে বাড়ি থেকে বের হবে? তিশা আবিরের দিকে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে বলে, আমাকে কি আপনার লুলা মনে হয়? আবির হতভম্ব হয়ে বলে, মানে? এই যে জিজ্ঞাসা করলেন কি করে বাড়ি থেকে বের হব, আমি আমার সুন্দর পা দুটো দিয়ে হেঁটে হেঁটে বের হব এই বাড়ি থেকে। আবির নিঃশব্দে হাসে। আবির তো জিজ্ঞেস করছে কোনো প্ল্যান করেছে কিনা এই বাড়ি থেকে বের হওয়ার, আর তিশা কিনা আবিরের কথার মানে কোথা থেকে কোথায় নিয়ে গেল। আবির আবার বলো, আমি বলতে চাইছি কোনো প্ল্যান করেছো কিনা এই বাড়ি থেকে বের হওয়ার, মানে বাড়ির চারপাশে তো গার্ড আছে তাই আর কি। আমি যদি কোনো প্ল্যানও করে থাকি তাহলে সেটা আমি আপনাকে বলতে যাব কেন? আবির মাথা নাড়িয়ে বলে, ও এটা তো একটা কথা, ঠিক আছে বলবো না।
আবির যেতে চাইলে তিশা আবিরকে ডাক দেয়। শুনুন, বলো। ওই ছেলেটাকে, কোন ছেলেটা? যে ছেলেটার সাথে আপনি একটু আগে বাড়িতে ঢুকলেন, সেই ছেলেটা। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে উপর থেকে দেখছিলে, তাই না? এই যে শুনুন, আমার এত শখ নেই যে আপনাকে দেখব, তাও আবার লুকিয়ে লুকিয়ে। শখ নেই তোমার আমাকে দেখার, তাই তো? একদিন তুমি আমাকে চোখে হারাবে, এক মুহূর্ত তুমি আমাকে না দেখে থাকতে পারবে না। সেগুড়ে বালি, এটা কোনো দিন হবে না যে আমি আপনাকে চোখে হারাবো। আমি আপনাকে দু চোখে দেখতে পারি না, বুঝেছেন? তাই আমি আজকে যে করি হোক এই বাড়ি থেকে বের হবই হব। ঠিক আছে, দেখা যাবে মিসেস তিশা। আর ওই ছেলেটার সাথে তোমাকে পরে পরিচয় করিয়ে দেব, কেমন? এখন আমার খুব ঘুম পাচ্ছে, যাই একটু ঘুমাই গিয়ে। এখন আবার কিসের ঘুম, তাও আবার সকালে? আবির তিশার কথার পাত্তা না দিয়ে বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। এই মেয়ের সাথে কথা বললে কথা বাড়বে, তার চেয়ে ভালো ঘুমিয়ে সময়টা পার করা। রাত একটু ঘুমোতে পারেনি আবির। ব্রেকফাস্ট করবার জন্য নীরব অনেকক্ষণ ধরে ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু আবিরের কোনো দেখা নেই। নীরব কিবির করে বলে, ভাইয়া বিয়ে করে পুরাই গেছে। আমি যে ছোট ভাই হয়ে অপেক্ষা করছি কখন থেকে, তার কোনো মূল্যই নেই ওনার কাছে। কিরে, একা একা কি বিড়বিড় করছিস? ডাইনিং টেবিলের কাছে আস্তে আস্তে কথাটা বলে আবির। নীরব কপট রাগ দেখিয়ে বলে, এতক্ষণে তোমার আসার সময় হলো ভাইয়া? আরে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল। নীরব তিশাকে আসতে দেখে বলে, গুড মর্নিং ভাবি। তিশা মুচকি হেসে বলে, গুড মর্নিং। আবির বলে, আচ্ছা তিশা, তোমার সাথে আমার ছোট ভাইয়ের পরিচয় করিয়ে দেই। ও হলো নীরব রহমান, আমার একমাত্র আদরের ছোট ভাই। ও এতদিন বিদেশে ছিল পড়াশোনার জন্য, গতকালেই দেশে ফিরেছে। আর এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। কিন্তু মনে মনে বলে, ও থাকুক বা না থাকুক, তাতে আমার কি? আমি তো আজকে চলেই যাবো এই বাড়ি থেকে। আবির, তিশা আর নীরব খাওয়া শুরু করে। নীরব খাওয়া শেষ করে বলে, আচ্ছা ভাইয়া শোনো, আমাকে একটু বের হতে হবে। অনেকদিন পর দেশে ফিরেছি তো, তাই বন্ধুরা সবাই মিলে একটা পার্টি রেখেছে, তাই আজকে ফিরতে হয়তো আমার রাত হয়ে যাবে। আচ্ছা যা, তবে গার্ড আর ড্রাইভারকে নিয়ে যাবি সাথে করে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা, সাবধানে যাস। আবির তিশাকে লক্ষ্য করে দেখে তিশা খাচ্ছে না, আর একজন কাজের মহিলার দিকে এক নজরে তাকিয়ে কিছু একটা ভাবছে। আবির তা দেখে বলে, তিশা খাচ্ছ না কেন? তিশা নিজে ঘোর থেকে ফিরে এসে বলে, কি হয়েছে? বলেছি খাচ্ছ না কেন? আমার ইচ্ছে, আমি খাই বা না খাই, তাতে আপনার কি? আবির সব সার্ভেন্টদের ইশারায় বলে ওখান থেকে চলে যেতে। সবাই চলে যেতে আবির তিশার হাত ধরে নিজের কোলে এনে বসে। ঘটনাটা এতটা তাড়াতাড়ি হয়েছে যে তিশা বুঝে উঠতে পারেনি। তিশা চিৎকার করে বলে, আরে এসব কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। তিশা উঠতে চাইলে আবির তিশার কোমরে চেপে ধরে। তিশা আবিরের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করা শুরু করে দেয়। জান, এত ছটপট করে কোনো লাভ নেই। যতক্ষণ না আমি তোমাকে ছাড়ছি ততক্ষণ তুমি আমার থেকে ছুটতে পারবে না, বুঝলে? তিশা নাকের পাটা ফুলিয়ে বলে, ছাড়ুন বলছি আমাকে। ছাড়বো না, আগে তুমি হা করো। কেন? কারণ আমি তোমাকে নিজ হাতে আজকে খাইয়ে দেব। আমি খাবো না আপনার হাতে, বুঝেছেন? খাবে না তুমি আমার হাতে? না, খাবো না আপনার হাতে। আবির তিশার কোমরে একটা চিমটি কাটে। তিশা ব্যথায় আহ করে ওঠার সাথে সাথে আবির তিশার মুখে খাবার ঢুকিয়ে দিয়ে দুই ভ্রু নাচিয়ে বলে, কি আমার হাতে খেতে হলো তো তোমাকে? তিশার সাথে সাথে আবিরের কাছ থেকে চলে যায়। আবির পুনরায় বলে, এখন ছেড়ে দিচ্ছি তোমাকে, পর যখন আমি আমার চ্যালেঞ্জটা জিতবো তখন কিন্তু তোমাকে ছাড়বো না। তিশা আবিরের কথা শুনে ভেঙচি কাটে। নীরব গাড়ি থেকে নেমে বন্ধুর বাড়িতে পায়ে হেঁটে যাচ্ছে। আসলে গাড়িটা ছোট রাস্তা দিয়ে ঢুকতে পারছিল না, তাই নীরব হেঁটে যাচ্ছে, আর নীরবের পেছনে আছে দুজন গার্ড। নীরব প্যান্টের পকেটে হাত গুজে নিজের মনের মতো করে হেঁটে যাচ্ছিল। এমন সময় নীরবের সামনে হঠাৎ করে একটা বাইসাইকেল চলে আসাতে নীরব নিজের ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়েছে। গার্ডরা তাড়াতাড়ি করে নীরবকে মাটি থেকে তুলে বলে, স্যার আপনি ঠিক আছেন? নীরব ময়লা পরিষ্কার করতে করতে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। একজন গার্ড বাইসাইকেলের মালিকটাকে বলে, এই যে মিস, সাইকেল দেখে চালাতে পারেন না? মেয়েটা অপরাধী কণ্ঠে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই মানে কি? চোখ কি ব্যাগে নিয়ে হাঁটেন নাকি যে এত বড় একটা মানুষকে আপনি দেখতে পারেননি?
নীরব টি শার্টের ময়লা পরিষ্কার করে মেয়েটার দিকে তাকিয়ে তো পুরোই অবাক হয়ে বলে। আপনি আবার? মেয়েটা চিৎকার করে বলে। আপনি আবার থানা থেকে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলেন? নীরব মুচকি হেসে বলে। আমি তো থানা থেকে তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলাম, কিন্তু এখন যদি আপনাকে আমি পুলিশে ধরিয়ে দেই, এই অপরাধে যে আপনি আমার উপর দিয়ে সাইকেল চালিয়ে নিয়ে গেছেন। মেয়েটা নীরবের কথা শুনে ভয় পেয়ে বলে। না না প্লিজ এমন করবেন না, তাহলে বাবা আমাকে মেরেই ফেলবে। নীরব মুচকি হাসলো। আগের দিন ছিল মেয়েটার আর আজকের দিন তার, তাই এই সুযোগটা তো একটু কাজে লাগতে পারে। নীরব গলা খাঁকারি দিয়ে বলে। ঠিক আছে, পুলিশের কাছে আপনাকে ধরিয়ে দেব না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম নিশা। এবার তাহলে আমি আসি। আমার নামটা জানবেন না? কি নাম আপনার? নীরব রহমান। ও, এবার আমি আসি তাহলে। আর আমার পরের শর্তটা তো শুনবেন। আপনি একটা শর্তের কথা বলেছিলেন, আর আমি আমার একটা শর্ত পূরণ করেছি। এবার আমি আসি। নিসা এই কথাটা বলে তাড়াতাড়ি করে চলে যায়। নীরব নিসার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলে। মেয়েটা পুরোই পাগল। এর মাঝে একজন গার্ড বলে। স্যার, আপনি কি এখন এই অবস্থায় যাবেন? নীরব নিজের দিকে তাকিয়ে বলে। না, এখন একটা মলে চলো, ওইখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে। বাড়িতে গেলে ভাইয়া অনেক প্রশ্ন করবে, তাই বাড়িতে যাওয়া যাবে না। আর ভাইয়াকে এই বিষয়ে কেউ কিছু বলার দরকার নাই। ওকে স্যার, কিন্তু আপনার বন্ধু? ওটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। ওকে স্যার। দুপুর হয়ে গেছে, কিন্তু তিশা এখন কোনো প্ল্যান বের করতে পারল না কি করে বাড়ি থেকে বের হবে তার। তিশা এসব চিন্তায় ঘরের মধ্যে পায়চারি করছে। এমন সময় একজন কাজের মেয়ে এসে বলে। আপনার খাবার আপা। তিশা কাজের মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবে। কাজের মেয়েটা চলে যেতেই তিশা ডাক দেয়। শুনো, জি। তুমি এখানে কয়টা পর্যন্ত কাজ করো? এই তো 7টা পর্যন্ত। আচ্ছা, তুমি একটা কাজ করবে আমার জন্য। কি কাজ? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তিশা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে এসে বলে। তুমি এই শাড়িটা পরে নাও, আর তোমার পরনে যে শাড়িটা আছে ওইটা আমাকে দাও। কাজের মেয়েটা অবাক হয়ে বলে। কি বলছেন আপনি এসব? ঠিকই বলেছি, তুমি দাও আমাকে। কিন্তু বড় সাহেব যদি কিছু বলে? কিছু বলবে না। যদি কিছু বলে তাহলে বলবে আমি তোমাকে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা। তুমি যাও, এই শাড়িটা পরে নাও। কাজের মেয়েটা চলে যায় ঘর থেকে। চলে যেতেই তিশা কুটিল হেসে বলে। মিস্টার আবির রহমান, আমি তো এই বাড়ি থেকে বের হবই, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। নিশা আর ওর সব বন্ধুরা একটা রেস্টুরেন্টে বসে আছে। এর মাঝে নিশার ফ্রেন্ড অলি বলল। দোস্ত, তিশা আপুর কি সত্যি সত্যি ওই আবির রহমানের সাথে বিয়ে হয়েছে? নিশা ছোট গলায় বলে। ঈশিতা বলে। আচ্ছা নিশা, আন্টি আঙ্কেল কি এইসব কিছু মেনে নিয়েছে? নিশা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে। না, জানিস বাবা মা খুব কষ্ট পেয়েছে আপুর এই কাণ্ড থেকে। বাবা তো এখন আর আমার সাথে ভালো করে কথাও বলে না, যদি এমন কিছু করে বসি তার জন্য। অলি বলে। আচ্ছা, তিশা আপুর সাথে তোর কথা হয় না? না, আপুর সাথে ওই দিনের পর থেকে আমার আর কোনো কথা হয়নি। ঈশিতা বলে। তো তিশা আপু এখন আবির রহমানের বাড়িতেই আছে, তাই তো? শুনেছি আপু আর আবির রহমানের আবার নতুন করে বিয়ে হয়েছে। অলি বলে। তোরা যাসনি? না, যেখানে বাবা এসব মেনে নিতে পারেনি সেখানে আমি কি করে যাব বলতো? অলি বলে। আচ্ছা, এসব কথা এখন বাদ দে, কি খাবি সেটা অর্ডার কর। নিশা মনমরা হয়ে বলে। তোরা অর্ডার কর, আমার ভালো লাগছে না। ঈশিতা বলে। উফ নিশা, এমন করিস না তো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। অলি ঈশিতাকে খুঁচা দিয়ে বলে। দোস্ত, ছেলেটাকে দেখ কি হ্যান্ডসাম, একদম মনে হচ্ছে কোনো সিনেমার হিরো। তোর আবার শুরু হলো, যাকে দেখিস তাকে সিনেমার হিরো বানিয়ে ফেলিস। আরে হারামি, একবার তো দেখ ছেলেটাকে। কোন ছেলেটা? ওই যে গ্রে কালারের শার্ট পরা ছেলেটা। ঈশিতা ছেলেটাকে দেখে বলে। তাই তো, ছেলেটা তো ব্যাপক হ্যান্ডসাম। নিশা কপট রাগ দেখিয়ে বলে। উফ, তোরা থাক, আমি গেলাম। ঈশিতা অধৈর্যে গলায় বলে। নিশা নিশা প্লিজ এমন করিস না, বস না একটু।
আমার এমনি মন মেজাজ ভালো না, আর তোরা একটা কোথাকার কোন ছেলেকে নিয়ে এসে শুরু করলি। যাকে নিয়ে এতক্ষণ অলি আর ঈশিতা কথা বলছে সে হ্যান্ডসাম ছেলেটার কেউ নয়, নীরব রহমান। নীরবের রেস্টুরেন্টের ফ্রেন্ডদের সাথে এসেছে। নীরব কফির কাপে চুমুক দিয়ে বলে, আরে শোন, আজকে ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল বুঝলি। সাইদ নীরবের দিকে চোখ তুলে তাকিয়ে বলে। তাই নাকি ভাই? রকি বলে, মেয়েটা কি দেখতে খুব সুন্দরী? নীরব মুচকি হেসে বলে, একদম পরীর মতো। সাইদ মজা করে বলে, মামা তুই তো দেখি দেশে এসে প্রেমে পড়ে গেছিস। তা তো অবশ্যই। নীরব কথাটা বলে সামনের দিকে তাকাতেই চোখ চায় নিসার দিকে। নিসাকে দেখে নীরবের বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোরা বস তো, আমি একটু আসছি। সাইদ বলে, আরে কোথায় যাচ্ছিস? নীরব নিসার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে তুমিই তো সেই মেয়ে তাই না? নিসা নীরবকে চোখ বড় বড় করে উঠিয়ে দাঁড়িয়ে বলে, আপনি আপনি এখানে কি করছেন? আমাকে ফলো করছেন? নীরব রহমানের এতটাও বাজে সময় আসেনি যে তোমাকে ফলো করতে হবে। তবে আমার হয়তো এমন বাজে সময় আসতে পারে ভবিষ্যতে। অলি নিসার কানে কানে বলে, দোস্ত কাহিনীটা কি? আমি যার উপরে ক্রাশ খেলাম সে তোকে কি করে জেনে? কিছু লুকাচ্ছিস না তো? নিসা দাঁতে দাঁত চেপে বলে। অলি তুই চুপ করবি? নীরব ভ্রুকুচকে বলে, কি হলো? কানে কানে কি বলা হচ্ছে? নিসা গম্ভীর গলায় বলে, শুনুন, আমার হাতে না এত সময় নেই যে আপনার সাথে কথা বলার। এই চল তো। নিসারা চলে যেতে চাইলে নীরব বলে ওঠে, ওই নিশার ফ্রেন্ড ওইদিকে শোন। অলি নিজেকে ইশারা করে বলে, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি, শোন একটু। নিসা অলির দিকে গরম চোখে তাকিয়ে বলে, অলি যাবি না কিন্তু একদম। উফ তুই চুপ কর তো। ওকে বাঘ নাকি ভাল্লুক যে কাছে গেলে আমাকে খেয়ে ফেলবে? তোরা যা পারিস তাই কর, আমি গেলাম। নিসা চলে যায়। নিসার পেছন পেছন ঈশিতাও যায়। অলি নীরবের কাছে এসে লাজুক কণ্ঠে বলে, বলুন। নীরব মুচকি হেসে বলে, বলছিলাম কি তোমার ওই ফ্রেন্ড মানে নিশার ফোন নাম্বারটা তোমার কাছে আছে? অলি অবাক হয়ে বলে, হ্যাঁ। ওর ফোন নাম্বারটা তোমার কাছে আছে? আমার ওর নাম্বারটা লাগবে। ওর নাম্বার নিয়ে আপনি কি করবেন? আসলে ওকে আমি পছন্দ করি। অলি চোখ বড় বড় করে বলে, কি? তাই ওর নাম্বারটা আমার লাগবে। কিন্তু প্লিজ এই হেল্পটা একটু করে দিন আমার। ঠিক আছে দিচ্ছি। অলির কাছ থেকে নীরব নিসার নাম্বারটা নিয়ে বলে, একটা কথা বলবো? বলুন। আসলে এই কথাটা নিশাকে বলা যাবে না, কেমন? কেন বলবো না এই কথাটা? আমি বলছি তাই। ঠিক আছে বলবো না। একটু দাঁড়ান, এখানে আমি আসছি। নীরব নিজেদের টেবিলের কাছে গিয়ে একটা প্যাকেট টেনে অলিকে দিয়ে বলে, এটা আপনার। অলি নীরবের দেওয়া প্যাকেটটা নিয়ে বলে, কি এটা? বাসায় গিয়ে খুলে দেখবেন, আর প্লিজ নিশাকে কিছু বলবে না। আচ্ছা তাহলে আমি আসি। আরে দাঁড়ান, আপনার নাম্বারটা দেন আমাকে। অলি অবাক হয়ে বলে, আমারটাও লাগবে? আপনারটাও লাগবে। আচ্ছা দিচ্ছি। রেস্টুরেন্টের বাইরে নিসা আর ঈশিতা দাঁড়িয়ে আছে। নিসা একরাশ বিরক্তি নিয়ে বলে, দেখছিস এখনো অলিটা আসছে না? তুই তো জানিস ও এমনি দিনে 4-5টা ক্রাশ না খেলে ওর পেটের ভাত হজম হয় না, বুঝলি? ওই দেখ আসছে। এতক্ষণ লাগে তোর আসতে? অলি মেকি হাসি দিয়ে বলে, আরে আমার ক্রাশের সাথে কথা বলছিলাম তো একটু সময় তো লাগবেই তাই না? নিসা অলি হাতের প্যাকেটটা দেখে মুখ ভেঙিয়ে বলে, তা তো ক্রাশ তোকে কি দিল? জানি রে, প্যাকেটটা খুলে দেখতে হবে। ঈশিতা বলে, তো তোর ক্র্যাশ কি তোকে প্রপোজ করলো নাকি? দেখ উনি আমার ক্রাশ শুধু বুঝলি, আর উনি অন্য একজনকে পছন্দ করেন। ঈশিতা অলির কথা শুনে চোখ বড় বড় করে বলে, কাকে? জানি না। আচ্ছা নিশা, আমার ক্রাশের সাথে তোর আগে কি দেখা হয়েছিল কখনো? নিসা অলির কথা শুনে বলে, শোন আমার এখন ভালো লাগছে না, আমি গেলাম। নীরব দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ নিসাকে দেখছিল। নিসা যাওয়ার দিকে এক নজর তাকিয়ে থেকে বলে, তোমাকে তো আমি আমার নিজের করেই নেব নিশা।